ভিন্ন মতকে, যে জিনিসটা আপনার প্রয়োজন নাই সেটাকে কতটা সহ্য করতে পারেন, সেটার উপরে নির্ভর করে সভ্যতার মানদণ্ড। আমি এখানে আসলাম, এসে তাকে গালি দিলাম, তাকে ধমক দিলাম, চেয়ারটা উল্টায় ফেলাই দিলাম, তো পোশাক আমার খুবই আপডেট, লেটেস্ট পোশাক, আমি কি সভ্য হলাম? একজন মানুষ এখানে বিপদগ্রস্ত, সে ব্যথায় কাতরাচ্ছে, আমি দেখলাম না, চলে গেলাম, এই ঝামেলার দরকার কি? আমি কি সভ্য হলাম? সভ্যতার সাথে সহানুভূতির সম্পর্ক আছে। একজন মানুষ বা একটা প্রাণী, ধরেন বিড়াল, আমরা বলি না বিড়ালটা অসভ্য, গালি দিই, কারণ সে যতটা সহানুভূতি আমার প্রতি দেখানোর কথা সেটি না দেখিয়ে সে আমার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করছে, একটা খামচে দিচ্ছে, ফলে আমার কাছে বিড়ালটাকে অসভ্য মনে হচ্ছে। আর বিড়ালটা যখন আমাকে আদর করে তখন মনে হয় বিড়ালটা সভ্য। তাহলে অন্যের প্রতি আমরা কি আচরণ করছি, একমাত্র সেটা দিয়েই সভ্যতার মানদণ্ড নির্ণয় করা সম্ভব, আর কিছু দিয়ে না। কত দামি পোশাক, কত সুন্দর বাড়িতে আপনি রইলেন, সেখানে চারুকলার কত বড় শিল্পীর ছবি টানালেন, এতে কিচ্ছু আসে যায় না। আমি তো নিজের চোখে দেখেছি বাংলাদেশের সবচেয়ে বড় বড় ক্রিমিনালগুলো, খুনিগুলো, তাদের বাসায় পৃথিবী বিখ্যাত শিল্পীদের ছবি টানানো। ওই ছবি কি প্রমাণ করে যে এই লোকটি সভ্য? আসলে সে সভ্যতার একটি পোশাক পরে আছে। আমরা তেমনি এই 21 শতকের মানুষ সভ্যতার একটা পোশাক পরে আছে। এই পোশাককে আমরা খুব গুরুত্ব দিই, ফাইলিংকে আমরা খুব গুরুত্ব দিই। আপনি দেখবেন একটা প্রতিষ্ঠানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে, কিন্তু তার ফাইল একদম আপডেট। আপনি তাকালে দেখবেন এখানে কিচ্ছু অনিয়ম নাই, সমস্ত কর্মকর্তা কর্মচারীরা খুব ভালো মানুষ, এরা বেহেশত থেকে নাজিল হওয়া ফেরেশতা। মানুষ খারাপ, অযথাই কিছু মানুষ মানে চিৎকার চেঁচামেচি করে, একে তাকে দুর্নীতিবাজ করে, এবং যখন বলে তখন এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমাদের কণ্ঠ চেপে ধরে, আমাদের রুদ্ধশ্বাস করে মারতে চায়। তাহলে এই যে বাস্তবতা, এই বাস্তবতায় কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে আছি। আমরা চলতি সময়ের মানুষ নিয়ে কথা বলছি, তাহলে চলতি সময়ের মানুষ কি আসলে আগের মানুষের চেয়ে ভিন্ন কিছু? কিছুটা না, অনেকটা। যে কারণে আজকের মানুষকে আলাদা করা যায়। ধরেন মানে গত শতাব্দীর মানুষ, আপনি একটু কল্পনা রাজ্যে ঘোরেন, আপনি যা যা পড়েছেন দেখেন, সারা দুনিয়াতে 200 নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে, যে রাষ্ট্রগুলো ইউরোপের 4টা দেশ মিলে ভাগ বন্টন করে ঔপনিবেশ তৈরি করেছিল। ওইসব দেশের মানুষকে মেরে কেটে তাদের সম্পদ নিয়ে ইউরোপ তার সম্পদের পাহাড় গড়ে তুলেছে, এবং তার বিরুদ্ধে 19বিংশ শতাব্দীতে চিন্তার বিস্তার করছে। দেশে দেশে স্বায়ত্তবোধ, আত্মসম্মান বোধ জাগ্রত হচ্ছে। নতুন শিক্ষা, নতুন দীক্ষা, নতুন প্রতিজ্ঞা নিয়ে মানুষ সেই ঔপনিবেশিকতার জাল ছিন্ন করার জন্য যুদ্ধ করছে, সংগ্রাম করছে। এটা সারা দুনিয়ার চিত্র। এবং দেখবেন যে এর মধ্যে আমাদের পৃথিবীতে নতুন একটা মতাদর্শ জারি হয়েছে, যে মতাদর্শ সাম্যের মতাদর্শ। এই মতাদর্শ এমন শক্তিশালী আকারে হাজির হলো 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে, যে যারা চিন্তাশীল মানুষ, যারা দায়বদ্ধ মানুষ, তারা ওই মতাদর্শের জন্য নিজের জীবন, নিজের সম্ভাবনা সবকিছুকে বিসর্জন দিয়ে একটি সাম্যের পৃথিবী গড়ার জন্য তাদের সংগ্রাম অব্যাহত রেখেছে। পাশাপাশি এই যে রাষ্ট্র কাঠামো, তখনও বেশিরভাগ দেশে মানে রাজতন্ত্র কায়েম আছে, কিংবা পুঁজিবাদ হচ্ছে ইউরোপে, অন্যান্য দেশে পুঁজির অল্প স্বল্প বিস্তার লাভ করছে। তখনকার যে ক্ষমতাতন্ত্র, যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থা তখন কেঁপে উঠছে। এবং এতদিনের লুটেরা যে পুঁজিবাদী ব্যবস্থা, সেই পুঁজিবাদী ব্যবস্থাও মানে ওই সাম্যবাদীদের আন্দোলনের চাপের মুখে মানুষকে বিদ্রোহ থেকে দূরে রাখার জন্য কিছু কিছু মানুষের অধিকারকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো মৌলিক অধিকার। গত শতাব্দীতে সেটা একেবারে জাতিসংঘে
রেজুলেশন করে, আইন করে সেটাকে মেনে নিয়েছে যে এইগুলো মানুষের মৌলিক অধিকার। এবং কল্যাণ রাষ্ট্রের ধারণাটা চলে এসেছে যে আমরা সমাজতান্ত্রিক রাষ্ট্র চাই না, আমরা মানে মানুষকে কিছুটা বাক স্বাধীনতা দিব, কিছুটা আইনের শাসন দিব, এবং মানে যারা চরম দরিদ্র তাদেরকে কিছুটা রাষ্ট্রীয় সহায়তা দিব, যেগুলো আসলে মানুষেরই টাকা, সেগুলো মানুষের মধ্যে বন্টন করে দেব, যেন চরম দারিদ্র অবস্থা না থাকে, দুর্ভিক্ষ তৈরি না হয়। তো এই কল্যাণ রাষ্ট্রের ধারণাটা মানে অ্যান্টি কমিউনিস্ট যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোকে ব্যাপকভাবে এগুলো চর্চা হওয়া শুরু করলো। এমনকি ইসলামিস্ট রাষ্ট্র যেগুলো বা ধর্মীয় রাষ্ট্র যেগুলো, তারাও কিন্তু ধীরে ধীরে কল্যাণ রাষ্ট্রের দিকে গেল, কারণ তাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে বিপ্লব হয়ে যেতে পারে, কমিউনিস্টদের কাছে ক্ষমতা চলে যেতে পারে, কাজেই মানুষকে কিছু অধিকার দেওয়া অন্তত। তো এর শেষ পর্যায়ে আমরা গত শতাব্দীর শেষ পর্যায়ে দেখব যে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে, বিপ্লবীদের মাথায় হাত, কোমর ভেঙে গেছে, এবং বুশ সেখানে মানে নতুন গ্লোবাল ওয়ার্ল্ডের কথা বলছেন, এক কেন্দ্রিক বিশ্বের কথা বলছেন, মুক্তবাজার অর্থনীতির কথা বলছেন। রাষ্ট্রগুলোর কাছে যেসব ক্ষমতা ছিল নিজেদের চালনার জন্য, নিজেদের অর্থনীতিকে, নিজেদের সোসাইটিকে নিজেদের মতো করার জন্য, সেগুলো ধীরে ধীরে ভেঙে পড়া শুরু করল এবং বড় পুঁজি ছোট পুঁজিকে গ্রাস করা শুরু করল। এটা হচ্ছে চরম বাস্তবতা। এই বাস্তবতায় সেই বিশ্ব ব্যবস্থা আমাদের সামনে হাজির করলো দ্বিদলীয় তত্ত্ব, যে প্রত্যেকটা দেশে দুইটা দল থাকবে, একদল ক্ষমতা আসবে, পরে নির্বাচনে সেটা আবার চেঞ্জ হতে পারে, পরে ওইটা ক্ষমতা আসবে, পরে আবার মানে আগেরটা ক্ষমতা আসবে, এইভাবে চলতে থাকবে। এর বাইরে কোনো হালকাও পার্টি থাকবে না, তাদেরকে উধাও করে দাও, শেষ করে দাও। এবং হলেও তাই। আমি কিন্তু এটি শুধু বাংলাদেশের বাস্তবতায় বলছি না, সারা দুনিয়াতে দেখবেন দ্বিদলীয় যে সরকার ব্যবস্থা, এটার একটা সুবিধা আছে, মানে লুটেরা, বড় বড় লুটেরা যারা আছে কিংবা আমলাতন্ত্র, তাদের একটা কন্ট্যাক্ট করতে সুবিধা হয়, যে আজকে ফরিদ ভাই এমপি আছেন, কালকে ফারুক ভাই হবে, পরশুদিন আবার ফরিদ ভাই হবে, তারপরের দিন আবার ফারুক ভাই হবে। তার মানে ফারুক ভাই এবং ফরিদ ভাইকে যদি আমি কোনো মতে ম্যানেজ করে চলতে পারি, তাহলে মানে তারা যেই যাক আমি সেফ। লুটেরাদের বড় একটা সুবিধা হয়, এবং এই যে আন্তর্জাতিক পুঁজি, সেই পুঁজির একটা সুবিধা হয়। ধরেন যে বর্তমান যে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো আছে, এরা তো রাষ্ট্রের সাথে চুক্তি করে এক একটা দেশের অর্থনীতিকে দখল করে, তখন তাদের এই চুক্তিগুলো করতে সুবিধা হয়। যে ফরিদ ভাইয়ের সাথে চুক্তি করলাম, ফরিদ ভাই না থাকলে ফারুক ভাই আসলে আবার চুক্তি সেগুলো হারাবে না। কিন্তু কমিউনিজম পৃথিবীতে আসলে কি হয়, মানে একেবারে সাম্প্রতিক সময় আমরা দেখলাম হুগো চ্যাভেজ ক্ষমতা এসে আমেরিকার সাথে যত চুক্তি ছিল তেল, গ্যাস বা অন্যান্য জিনিসগুলো নিয়ে, সবগুলো চুক্তি তারা বাতিল করলো এবং সমস্ত তেল গ্যাসকে তারা জাতীয়করণ করে ফেলল। এই কমিউনিস্টরা ক্ষমতা আসলে তো ভীষণ বিপদ। তো কমিউনিস্টদেরকে সারা দুনিয়া থেকে নাই করা হলো। তাদের যে মিডিয়া, সেই মিডিয়াগুলো মানুষের এই সম্মতিটা উৎপাদন করতে পেরেছে। এবং আধুনিক কালের ম্যাস মিডিয়া সম্পর্কে যারা খোঁজখবর রাখেন, ম্যাস মিডিয়া একটা সুনির্দিষ্ট লক্ষ্যে অ্যাসাইন করা থাকে। সেই লক্ষ্যটা হচ্ছে অমুককে হিরো বানাতে হবে, অমুককে জিরো বানাতে হবে, অমুক দলকে সামনে আনতে হবে, অমুক দলকে পেছনে আনতে হবে। এবং আপনি যদি আন্তর্জাতিক মিডিয়ার দিকে তাকান, দেখবেন যে রুপার্ট মারডকের মতো এরকম বেশ কয়েকজন মিডিয়া মোগল আছে, যাদের কাছে সমস্ত পত্রিকা, টেলিভিশন সবকিছুর এর আমালি। আপনি যদি বাংলাদেশে তাকান, কয়েকটা গ্রুপের কাছে সমস্ত পত্রিকা। সেই গ্রুপ নির্ধারণ করে যে এরপরে কে ক্ষমতায় আসবে, কোন সরকারকে কখন বিপদে ফেলতে হবে, কখন কোন দলকে সামনে আনতে হবে, কখন মবকে সামনে আনতে হবে, কখন এন্টি মব, মানে মবের এন্টি তো মব আছে, সেই মবকে সামনে আনতে হবে, কখন কাকে মহৎ বানাতে হবে, কখন কাকে মানে বদমাইশ হিসেবে প্রমাণ করতে হবে, কখনকার দুর্নীতি সামনে আনতে হবে, কখনকার দুর্নীতিটা ঢেকে রেখে তার পক্ষে জনমত তৈরি করতে পারে। এগুলো কিন্তু মিডিয়া তৈরি করে। এবং মিডিয়া যখন একটা নিউজ করে, তখন আমরা সবাই হায় হায় শুরু করি, হায় হায় এত বড় দুর্নীতি। ধরেন দুর্নীতি ঘটছে 10 জন, একজন 10 লাখ টাকা, একজন 50 লাখ,
একজন 1000 কোটি, একজন 500 কোটি, একজন 50,000 কোটি। তো 50,000 কোটি টাকার যে দুর্নীতি করলো তার নাম আপনি পত্রিকা পাবেন, তার দুর্নীতি সম্পর্কে ধারাবাহিক রিপোর্ট পাবেন। পাবেন কার সম্পর্কে? যে এই সলিমুদ্দিন ওইখানে 500 টাকা ঘুষ খাইছে, তার ভিডিও ভাইরাল হবে। কিংবা অমুক একটা ছোট কাজ করতে গিয়ে সেখানে 2 লাখ টাকা মানে অন্যের কাছ থেকে ঘুষ নিচ্ছে। এই খুচরা দুর্নীতিগুলো সামনে আনা হবে, এগুলো উদ্দেশ্যমূলক। মূল দুর্নীতিকে ঢাকার জন্য খুচরা দুর্নীতিকে সামনে আনা হবে, মূল অপরাধকে ঢাকার জন্য খুচরা অপরাধকে সামনে আনা হবে। এই হচ্ছে অবস্থাটা। তো এই অবস্থার মধ্যে দেখেন মানুষের পরাজয়টা এবং পরিবর্তনটা কোথায় হয়েছে। গত শতাব্দী পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশে আপনি যান, যদি সাহিত্য পড়েন, যদি সমাজ বিজ্ঞান পড়েন, তাহলে সেখানে দেখবেন মানুষের ভিতরে একটা সহজ স্বাভাবিক সরলতা ছিল, লজ্জাবোধ ছিল। মানে মানুষ যা বলতো তা করার চেষ্টা করত, যেটা পারতো না সেটা বলতো না, যে ভাই অনর্থক আপনার এই কথা বললাম না, এটাই পারতাম না। কিন্তু একবিংশ শতাব্দীতে দেখবেন আপনি যে কোনো কাজের কথা বললে মানুষ না করবে না, ঠিক আছে ভাই, আছে ভাই, কাজের সময় নাই। মানে একেবারে ছোট একটা উদাহরণ দিই, আমরা যখন 80-র দশক থেকে সংগঠন করা শুরু করেছি, 90-এর দশক, ওই সময়গুলোতে মোবাইল টোবাইলের তো ব্যবস্থা ছিল না, প্রিন্টিং এত ডেভেলপ করে নেই, ফলে চিঠিতেও দাওয়াত করা যেত না। হয়তো একজনের সাথে দেখা হয়েছে 15 দিন আগে, 1 মাস আগে আমরা দাওয়াত দিয়ে এসেছি, সে দাওয়াতটা কবুল করেছে। 1 মাস পরে ওই নির্দিষ্ট সময়ের আগে লোকটা এসে বসে আছে। আর এখন আপনি দাওয়াত দিবেন 100 জনকে, 99 জন বলবে আসবে, তারপরে দেখবেন যে এখানে 9 জন নাই, এবং আসলেও পরে আসে। তো এই যে আমরা কথাবার্তা সব দিয়ে ফেলছি। আমরা যখন বক্তৃতা দেয় বর্তমান সময়ে, মানে আমাদের বক্তৃতা অনেক সময় মনে হয়, আরে বাবা এত জনদরদি মানুষ, এ তো আসলে বাংলাদেশের মানুষের জন্য সব করে ফেলতে চায়, তো আসলে পারে না, তার সাথে কিছু দুষ্ট লোক আছে। এই জন্য একটু খোঁজ নিয়ে দেখবেন ওই আমলাটা সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় সিস্টেমবাজ, এবং মানুষের কল্যাণমূলক যত প্রকল্প আছে সব প্রকল্প ওই আমলাটাই আটকে রেখে, এবং যতগুলো প্রকল্পে দুর্নীতি হবে সেই প্রকল্পগুলোর কাজ আগে করবে। এটা হচ্ছে বাস্তবতা। লজ্জার কথা বললাম, গত শতাব্দীতে মানুষ ভুল করলে লজ্জা পেত, অন্যায় করলে ভীষণ লজ্জা পেত। এবং আমি চোরদের কথা বলি, যারা সমাজের একেবারে মানে ব্রাত্যজন। আমি যতগুলো চোরকে আমার শৈশব কৈশোরে দেখেছি, একটা চোরকেও দেখিনি যে প্রকাশ্য সে রাস্তা দিয়ে দিনের বেলা হেঁটে গেছে, তাকে পাওয়া যেত রাত্রেবেলায়। কেন গো? আমি কলি হয়ে সে চলে গেছে, সে এক ধরনের পাড়ায় থাকতো। ঘুষখোর লোকটা মানে সবাইকে সাইড কেটে যেত, বা সবাই তাকে আলাদাভাবে দেখতো যে এই লোকটা ঘুষখোর। একটা মানে কেমন একটা মনোভাব সমাজের ভিতরে ছিল, ঠিক পজিটিভ ভাবে দেখতো না। এইভাবে একটা খারাপ মানুষ, তাকে অন্যান্য মানুষ থেকে আলাদা করে দিত। আমার একটা ভালো মানুষ, টাকা পয়সা নাই, হয়তো নিরীহ স্কুল শিক্ষক, কিংবা সমাজের মানে দরিদ্র একজন মানুষ, কিন্তু সমাজে তার মানে অবদান আছে, সামাজিক নেতৃত্বে আছে, সেই লোকটাকে মানে আসতে দেখলে সবাই আড্ডা থামিয়ে দিত, এই অমুক আসতেছে। তার কিন্তু কিচ্ছু নাই, তাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই, সম্মান করে। সমাজ থেকে এই সম্মানটুকু এখন হারিয়ে গেছে, এবং আমি যে অন্যায় করেছি সেটার জন্য লজ্জিত হওয়া, দুঃখিত হওয়া, সেটা এখন হারিয়ে গেছে। এখন মানে অন্যায়ের পক্ষে যুক্তি দেখানোর প্রতিযোগিতা চলছে, এবং অন্যায্য কাজটাকে ন্যায্য করার জন্য, ন্যায্য প্রমাণ করার জন্য এই কথিত আমাদের শিক্ষিত সমাজ খুব সুন্দর সুন্দর যুক্তির জাল হাজির করেছে। সেই যুক্তির জালে মানুষ বন্দী হয়ে গেছে। এবং 19বিংশ শতাব্দীতে রাষ্ট্র যে শক্তিশালী হওয়া শুরু করলো, গত শতাব্দীতে এসে রাষ্ট্র কিন্তু সবগুলো রাষ্ট্র সমরাস্ত্রে সজ্জিত হল। রাষ্ট্রের সবচেয়ে বেশিরভাগ অর্থ এককভাবে, সবচেয়ে বেশিরভাগ অর্থ সামরিক খাতে বরাদ্দ,
এটা আমেরিকা বলেন, বাংলাদেশ বলেন, পৃথিবীর যে কোনো দেশ বলেন, ওই জাপানের মতো যে একটা দেশ ছাড়া, জাপান সবচেয়ে বেশি টাকা খরচ করে হচ্ছে শিক্ষায়, আর বাদবাকি সবগুলো দেশ হচ্ছে যে এই অস্ত্র খাতে সবচেয়ে বেশি মানে টাকা বিনিয়োগ করে, তাদের ভাষায় বিনিয়োগ করে। সে অস্ত্র কার বিরুদ্ধে ব্যবহার করা হয়? মূলত মানুষের বিরুদ্ধে। কোন দেশের রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র ওই অস্ত্র ব্যবহার করে না, যে রাষ্ট্রের মন্ত্রীদের মারে ফেলবো, এমপিদের মারে ফেলবো, বড় বড় ব্যবসায়ীদের মারে ফেলবো, এই কাজটা কিন্তু কোনো রাষ্ট্র করে না। রাষ্ট্র মানুষের উপরে সে অস্ত্রটা চালায়। এবং এই একবিংশ শতাব্দীতে এসে পৃথিবীর প্রতিটা রাষ্ট্র এত বেশি সমরাস্ত্রে সজ্জিত হয়েছে এবং সমরাস্ত্র প্রযুক্তি এত বেশি উন্নতি করেছে, আজকে আপনি পৃথিবীর কোথাও লুকিয়ে থাকতে পারবেন না। রাষ্ট্র যদি চায় আপনাকে স্নাইপার দিয়ে ওখানে মেরে ফেলবে। তো মানুষের চেয়ে রাষ্ট্র মানে তুলনাহীন পরিমাণ শক্তি বৃদ্ধি করেছে। ফলে আগে যে ওই যে বখতিয়ার খিলজি 17 জন সহযোগী নিয়ে এসে একটা রাজ্য দখল করে ফেললো, এটা এখন কল্পনা। বা মানুষ যে শুধুমাত্র লাঠি নিয়ে 71 প্রতিরোধ করার মানে চেষ্টা করেছিল, সেটা আজকে অবাস্তব। মানে রাষ্ট্র এত শক্তিশালী হয়েছে যে মানুষের সংগ্রামকে, মানুষের সংগঠিত অবস্থাকে যে কোনো ভাবে তার বিধ্বস্ত করতে কয়েক মিনিট সময় লাগে, কয়েক ঘন্টাও না। এবং আরেকটি বড় বিষয় আপনি দেখবেন, এত কিছু যে পারে তার মূল কারণ হচ্ছে পুঁজির একটা বিকৃত বিকাশ হয়েছে। আগেও কিন্তু মানুষ ট্রান্সফার হতো। লালনের গানে শুনবেন যে আদিকালে আদমগণ নানান দেশে করিতেন ভ্রমণ, তা থেকে নানান জাত সৃষ্টি হয়। তখন যে ভ্রমণটা ছিল, সেই ভ্রমণটা ছিল সংঘবদ্ধ ভ্রমণ। অর্থাৎ একটি গোষ্ঠীর সবাই সিদ্ধান্ত নিল যে এই এলাকায় কৃষি ভালো হয় না, আমরা ডেভেলপ করতে পারছি না, জীবন যাপন করতে পারছি না, ফলে চলো আমরা অন্য কোথাও চলে যাই। তো হাঁটতে হাঁটতে হয়তো অন্য একটি রাজ্যে গিয়ে রাজার কাছে মানে আশ্রয় নিয়ে সেখানে চাষবাস শুরু করেছে, জীবনযাত্রা শুরু করেছে। এখন একবিংশ শতাব্দীতে আপনি দেখবেন যে মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ এক ভাই আরেক ভাইকে ছেড়ে চলে যাচ্ছে যাতা, এটা সারা দুনিয়াতে। এবং যার বাড়ি নেত্রকোনা, তার বাড়িতে গিয়ে দেখবেন যে তালা, তার 4 ভাই 4 জায়গায় থাকে। মানে পরিবার ভেঙে গেছে, সমাজ ভেঙে গেছে। সমাজবদ্ধ যে মানে পৃথিবী, সেই সমাজবদ্ধ পৃথিবী আজকে আর কোথাও নাই। আগে একটি সমাজ বলা হতো যে ওই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত, এটি হচ্ছে একটা সমাজ। বিয়ে শাদী, খাওয়া দাওয়া, সুখ দুঃখ, মারামারি সব সমাজের লোকজন একসাথে করত। এবং ওই সমাজের একজন বুদ্ধিমান মানুষ ছিলেন নেতা। তো এখন সেই সামাজিক স্ট্রাকচারটা আর নাই, সমাজই নাই। এখন হচ্ছে যার কাছে ক্ষমতা আছে, পাওয়ার পার্টির যে হুন্ডাওয়ালা গুন্ডা, তার কাছেই সমস্ত ক্ষমতা। সমাজ জিনিসটাই একেবারে ভেঙে গেছে। এবং সমাজের কাছে যে মানুষ আশ্রয় নেবে, সমাজের কোলে বড় হবে, সেটি কিন্তু এখন আর নাই। একটি শিশু তার চাচার ঘরে গেলেও মায়ের কাছে জবাবদিহি করতে হয় যে কেন তুমি ওই ঘরে গেলা, মানে ওই ঘরটা তার ঘর না। বিচ্ছিন্নতা চরম পর্যায়ে পৌঁছেছে। এবং এই বিচ্ছিন্নতাই হচ্ছে এই বর্তমান বিশ্ব ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি। মানুষ যেহেতু আর সমাজবদ্ধ নাই, ফলে সমাজের 100 লাঠি আর একসাথে বের হবে না, তার উপর অত্যাচার করা যাবে। মানুষ যেহেতু আর সমাজবদ্ধ নাই, ফলে বড় ধরনের কোনো প্রতিবাদ হবে না। এই বিচ্ছিন্ন মানুষগুলো 50 জন মানুষ 50টা পরিবার থেকে এসেছে, এরা কেউ কারোর সাথে আত্মিকভাবে সম্পর্কিত না। ফলে এদেরকে কাউকে মারা শুরু করলে অন্যরা যার যার মতো চলে যাবে, কেউ প্রতিরোধ করবে না। এই ব্যবস্থাটা, এই বাস্তবতাটা বর্তমান যে পুঁজিবাদ, বিশ্ব পুঁজিবাদ, সেই ব্যবস্থাটা তৈরি করতে পেরেছে। আরেকটি জিনিস তৈরি করেছে, সেটি হচ্ছে যে যেগুলো মানুষ বিনামূল্যে পেত, যেমন বাতাস বিনামূল্যে পাওয়া যায়, এখন অনেক দেশে অক্সিজেন কিনতে হয়। কিংবা আপনিও কিনেন, যেখানে ভালো লাগছে না, যেখানে ভালো আবহাওয়া আছে ওখানে আপনি বেড়াইতে যান, তার মানে কি ভালো আবহাওয়াটা আপনার কিনতে হচ্ছে। গত শতাব্দী পর্যন্ত কিন্তু সারা পৃথিবীর আবহাওয়া মোটামুটি ভালো ছিল। বিশেষ করে গত শতাব্দীর 50-এর দশক পর্যন্ত সারা পৃথিবীর আবহাওয়া ভালো ছিল এবং মানে তার অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন পড়তো না। তার বাড়িটাই স্বাস্থ্যকর একটা জায়গা, শান্তির একটা জায়গা।
এখন প্রত্যেকটা বাড়ি হয়ে গেছে অশান্তির জায়গা। বাড়ির কাছে বিষাক্ত কারখানা, তার মাটিতে দেওয়া হয় প্রতিদিন বিষ দেওয়া হয় এবং মানে প্রচুর পরিমাণে সার দেওয়া হয়। তার মাটি এখন মরে গেছে, তার বাতাস এখন বিষাক্ত, তার ফুসফুস এখন দূষিত। সে যা খাবার খায়, ফ্যাক্টরি মেড খাবার, কিংবা একটা মুরগি কিনে খেলেও তার ওই ফ্যাক্টরি মুরগিটাই কিনে খেতে হয়, যেটা মানুষের শক্তি বাড়ায় না, বুদ্ধি বাড়ায় না, যেটা মানুষকে শক্তিশালী করে না, দুর্বল করে। যাদের ধারণা আছে তাদের উদ্দেশ্যে বলি, পৃথিবীতে একটা ফুড পলিটিক্স চলছে। ফুড পলিটিক্স শব্দটাই শুধু আজকে মানে নতুনদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম, আপনারা এই ফুড পলিটিক্স নিয়ে একটু পড়াশোনা করবেন। বর্তমান বিশ্ব ব্যবস্থায় ফুড পলিটিক্স দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে। বেশিরভাগ মানুষ এই অখাদ্য কুখাদ্য খেয়ে দুর্বলভাবে বেড়ে উঠবে। এরা মানে ফার্মের মুরগির মতো হবে, এরা ভাবতে পারবে না, এরা শ্রমিক হবে। আজকে মালিকানার একটা বড় পরিবর্তন হয়েছে। দেখবেন যে আমরা ছোটবেলায় দেখেছি একটা ভিক্ষুকেরও নিজস্ব একটা বাড়ি ছিল। আজকে কিন্তু বেশিরভাগ মানুষ বাস্তবিকহীন, ভাড়াটিয়া, এবং কিছু মানুষ বসে বসে মাসে মাসে লাখ লাখ টাকা পাচ্ছে। এই যে অবস্থা এবং ব্যবস্থার পরিবর্তন হয়েছে, রাষ্ট্র শক্তিশালী হয়েছে, মানুষ দুর্বল হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। এই বিচ্ছিন্ন মানুষ ভালোবাসতে জানে, এই বিচ্ছিন্ন মানুষের ভিতরে অবিশ্বাস কাজ করে, এই বিচ্ছিন্ন মানুষের ভিতরে নিরাপত্তাহীনতা কাজ করে। ফলে এই বিচ্ছিন্ন মানুষ স্থিরভাবে 5 মিনিট সুশৃঙ্খলভাবে চিন্তা করতে পারে না। তার মাথায় চিন্তা দানা বাঁধে না, তার মাথায় শিল্প দানা বাঁধে না। যা দানা বাঁধে সেটা হচ্ছে একটা ফরম্যাট, চারুকলা একটা ফরম্যাট শেখানো হয়। আপনার মানে ইয়েতে সায়েন্সের সাবজেক্টগুলোতে একটা ফরম্যাট শেখানো হয়, সেই ফরম্যাটটা সে ধারণ করতে পারে, তার কিন্তু তার ভিতরে যে সৃজনশীলতা সেটি তার ভিতর তৈরি হয় না। কবিতার ফরম্যাট তৈরি হয়। এখন মানে আপনি দেখবেন যে চ্যাট জিপিটিতে যে কোনো সাবজেক্ট দিয়ে সার্চ দিলে মানে কয়েক সেকেন্ডের ভিতরে কবিতা তৈরি হয়ে বের হয়ে আসবে, প্রবন্ধ তৈরি হয়ে বের হয়ে আসবে, আপনি বিরাট পণ্ডিতি বক্তৃতা দিতে পারবেন। মাথাকে কাজে লাগানোর যে সিস্টেম, যে মানুষ যে কারণে সৃজনশীল, যে কারণে অন্য প্রাণী থেকে আলাদা, যে কারণে মানুষ উন্নত চিন্তা করতে পারে, বেটার চিন্তা করতে পারে, বেটার পলিসি নির্ধারণ করতে পারে, সেই জায়গা থেকে মানুষকে সরিয়ে এনে মানুষকে একটা অপদার্থ বানানো হচ্ছে। এবং এই অপদার্থ বানানোর কাজটা খুব বিশ্বস্ততার সাথে আমাদের একাডেমিগুলো করছে। এই যে বিশ্বে যত বিশ্ববিদ্যালয় সব পুঁজিবাদ নিয়ন্ত্রিত, গবেষণা করে স্যারের মানে ডিপার্টমেন্টে টাকা দিচ্ছে কে বিশের কোম্পানি, টাকা দিচ্ছে কি আরেকটা লোডের কোম্পানি, যে এই সাবজেক্টটা নিয়ে গবেষণা করে এই জিনিসটা তৈরি করে। এটাতে লাভ বেশি, মানে নগদ লাভ বেশি। তো মানুষের যেটাতে উপকার বেশি, মানুষের যেটাতে শান্তি আসবে, সেই জায়গাটাতে পুঁজিবাদ কোনো অর্থ বিনিয়োগ করে না। এবং এই টোটাল ব্যবস্থার ফাঁদে পড়ে এখন আমরা যারা ভুক্তভোগী, তারাও সুস্থ ব্যবস্থাপনা কিংবা বড় একটা স্বপ্নের দিকে না হেঁটে কিভাবে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করা যায়, কিভাবে নির্লজ্জ হলেও প্রচুর টাকার মালিক হওয়া যায়, নৈতিক অনৈতিকতার কোনো প্রশ্ন নাই, মূল্যবোধের কোনো বিষয় নাই। উত্তর আধুনিকতাবাদ এসেছে, তারা মূল্যবোধকে অস্বীকার করে। আসলে পরিবর্তন মানে হচ্ছে একটা মূল্যবোধ থেকে আরেকটা মূল্যবোধে পৌঁছানো। এখনকার মূল্যবোধ হচ্ছে দুর্নীতি বিরোধী, যা করার করো বাবা, আমার কিছু টাকা পয়সা দিও, দান ঘরে কিছু করো, বাস হয়ে গেল। তো আরেকটা মূল্যবোধ হচ্ছে দুর্নীতি করা যাবে না। এটা তো একটা মূল্যবোধের ব্যাপার, এটা একটা মূল্যবোধ। তো আমরা যখন বলি যে মূল্যবোধ বাদ, তখন আসলে আমাদের ভেতর থেকে সমস্ত স্বপ্ন আশা সবকিছুই বাতিল হয়ে যায়। তো এই যে দার্শনিক ফাঁকগুলো, এগুলো কিন্তু বিংশ শতাব্দী হয়ে একবিংশ শতাব্দীতে এসে আজকে এমন একটা অবস্থা তৈরি করেছে যে এমন অবস্থা চিন্তার ক্ষেত্রে যে আপনি কোথাও পথ পাবেন না, কোথাও নির্ণয় করতে পারবেন না বিষয়টা আসলে কি, সে আসলে কার পক্ষে। পেঁয়াজগোছ পাকানো একটা দার্শনিক অব্যবস্থাপনার মধ্যে আমরা আছি। এখন আর মানুষের ভিতরে সুস্থ কোনো দার্শনিক চর্চা নাই, সুস্থ কোনো জীবন বোধ নাই। আসলে সুস্থতার জিনিসটাই আজকে পৃথিবী থেকে হারিয়ে গেছে, যার ফলাফল হিসাবে আজকে পৃথিবী আসলে যে জলবায়ু পরিবর্তনের কথা বলেন, আবহাওয়া পরিবর্তনের কথা বলেন, পৃথিবী আসলে এখন কোমায় আছে। যে কোনো একটি বড় দুর্যোগ করোনার চেয়ে আরো শক্তিশালী হয়ে আসবে এবং সেই দুর্যোগে পৃথিবীর সিংহভাগ মানুষ মারা যাবে। এমনকি মানে
স্টিফেন হকিংসরা পর্যন্ত বলে গেছে যে 80 বছর আছে পৃথিবীর আয়ু, এরপরে পৃথিবীতে আর প্রাণের বাস করা অসম্ভব। হয়তো আরো কিছু ট্রিটমেন্ট দিয়ে এটাকে দীর্ঘায়িত করা সম্ভব, কিন্তু এই অবাধ লুটপাটের যে পুঁজিবাদ, টাকা বানানোর যে পুঁজিবাদ, এটা যদি চলতে থাকে তাহলে 80 বছর লাগবে না। হয়তো আগামী 20-30 বছরের ভিতরে কিংবা আরো আগে আমরা মহা একটা বিপর্যয়ের মুখোমুখি করব। তখন এই যে আমাদের চিন্তা, এই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, এই যে আমাদের এত এত একাডেমি, এত এত প্রফেসর, এত এত শিল্পী, এত এত কবি, এত এত সাহিত্যিক, সব ভেসে যাবে। ফলে আমাদের বাঁচার লড়াইটা আমাদেরকে করতে হবে, আমাদের সব হওয়ার লড়াইটা আমাদেরকে করতে হবে। আমাদের ভাগ্য কতিপয় ভণ্ডের কাছে ছেড়ে দিতে পারি না। যে একজন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এসে দেশের সমস্ত মানুষের অধিকার কেড়ে নিবে, দেশের সমস্ত সম্পদ বিদেশিদের হাতে তুলে দেবে, আরেকজন ইসলামের কথা বলে মত তৈরি করবে, তারাও বিদেশিদের হাতে সবকিছু তুলে দেবে। কারণ এই উভয় পক্ষ হচ্ছে আসলে ওই যে সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা, পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থারই দুইটা হাত, দুই রূপে আসে, চরিত্র একই। ফলে দেখবেন 5 তারিখের আগে পরে এই যে লুটপাট, দুর্নীতি, এগুলো খুব একটা পরিবর্তন হয়নি, এগুলো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে পোশাকের, ছোট শার্টের জায়গায় বড় শার্ট এসেছে, ছোট দাঁড়িয়ে জায়গায় লম্বা দাঁড়িয়ে এসেছে, হ্যাঁ, কিংবা আসার চেষ্টা করছে কেউ কেউ। কিন্তু বাস্তবে যে কাজগুলো দিয়ে মানুষ উপকৃত কিংবা ক্ষতিগ্রস্ত হয়, সেই কাজগুলোর ক্ষেত্রে পরিবর্তন আনার কাজটি হয় নাই। সব কমিশন রয়েছে, শিক্ষা কমিশন নাই আর কৃষি কমিশন নাই। একটা দেশের জন্য এই দুইটা জিনিসই সবচেয়ে বেশি দরকার, শিক্ষা এবং কৃষি। এই দুইটা ঠিক থাকলে বাকিগুলো অটো ঠিক হয়ে যায়। তো আমাদের এত কমিশন হইলো, এই দুইটা কমিশন হয় নাই। আমরা কি প্রশ্ন করতে পেরেছি? পারে নাই। ভয়ে না, আমরা আমাদের নিজেদের স্বার্থটা বুঝি না, সেটাই সবচেয়ে বড় কারণ। যখন আমরা আমাদের নিজেদের স্বার্থটা বুঝবো, তখন আর ভয়টা কাজ করবে না। কারণ সেই লড়াইটা আমার বাঁচার, আমার সন্তানের বাঁচার, তার সন্তানের বাঁচার, মানুষের বেঁচে থাকার এবং মানুষ সহ অন্যান্য যে গাছপালা, প্রাণ প্রকৃতি আছে, সবার বেঁচে থাকার মধ্যেই আমার সচেতনতার জায়গাটা। আর সেইটা যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে ধ্বংসের যে ধারায় আমরা আছি, সেই ধারা অচিরেই একটা মহা বিপর্যয় ডেকে নিয়ে আসবে। আমরা পারলে সচেতন হতে পারি, লড়াই করতে পারি, না পারলে এই ব্যবস্থা থেকে লুটে পুটে চেটে খেয়ে শরীর স্বাস্থ্য ভরি যতটুকু পারি বাড়াতে পারি। ধন্যবাদ সবাইকে।